সবর একটু হেসে উঠে পড়ল, বলল, আবার হয়তো দেখা হবে। অজাতশত্রুকে পাওয়া গেল তার জিমে। হাজরা রোডে তাদের ফ্ল্যাটের কাছাকাছি বেশ ঝাঁ চকচকে আধুনিক মাল্টিপল জিম। কালো শর্টস পরা, গায়ে সাদা তোয়ালে জড়ানো অজাতশত্রু একটি ফুটফুটে কিশোরীর পাশে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। মুখে ঘাম। কিশোরীটিকেও লক্ষ্য করল সবর। তারও পরনে শর্টস, গায়ে একটা ঢিলা কামিজ, মাথায় থোপা থোপা কোকড়া চুল বয়কাট করা, ছিপছিপে নাটি দীর্ঘ তেজি চেহারা। সবর বিনা ভূমিকায় অজাতশত্রুর সামনে গিয়ে দাঁড়ালো। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ছেলেটা অবাক হয়ে চাইল, বলল, আমার সঙ্গে? হ্যাঁ, এখানে নয়, বাইরে যেতে হবে। কেন, কি দরকার? সবর পকেট থেকে আইডেন্টিটি কার্ডটা বের করে তার চোখের সামনে মেলে ধরে চাপা স্বরে বলল, লালবাজার। অজাতশত্রুর মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, তবে সে উঠেও পড়ল। মেয়েটার দিকে চেয়ে বলল, ওকে, বাই। বাই, সবর বলল। পোশাকটা পাল্টে আসুন, আমি অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যেই অজাতশত্রু বেরিয়ে এলো। গায়ে টি শার্ট, পরনে ট্রাউজার, কাঁধে ব্যাগ। চলুন। জিপে ড্রাইভারের সিটে বসে সবর অজাতশত্রুকে পাশে বসালো, বলল, কথা বলার পক্ষে এটাই বোধহয় ভালো জায়গা, নাকি আপনাদের ফ্ল্যাটে যেতে চান? অজাতশত্রু গম্ভীর মুখে বলল, এটাই ভালো। ভনিতা না করেই জিজ্ঞেস করছি, আপনি কি আপনার পিতৃ পরিচয় জানেন? অজাতশত্রু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এখন জানি। কতদিন আগে জানতে পারেন? গতকাল, মা আমাকে বলেছে। জেনে আপনার রিয়াকশন কি? খারাপ লেগেছে। আপনি আপনার মায়ের ওপর রেগে যাননি? না, তবে দুঃখ পেয়েছি, লজ্জা হয়েছে। শঙ্করবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? ভালোই। ভালো বলতে? সো সো। এসব ব্যক্তিগত প্রশ্ন কেন করছেন? ব্যক্তিগত প্রশ্ন মাঝে মাঝে করতে হয়। আপনি বাসুদেব সেনগুপ্তকে চিনতেন? হ্যাঁ, আমি ছেলেবেলায় ওকে দেখেছি। উনি আপনাদের বাড়িতে আসতেন? হ্যাঁ। তখন আপনার কিছু মনে হতো না? 10-12 বছর আগের কথা, ভালো মনে নেই। 10-12 বছর উনি কি আর আসেননি? না। 10-12 বছরের মধ্যে বাসুদেবের সঙ্গে আপনার কখনো দেখা হয়নি? কি করে হবে? বললাম তো উনি আসতেন না। গতকাল যখন শুনলেন যে উনি আপনার বাবা, তখন কি ওর ওপর আপনার রাগ বা ঘেন্না হলো? অজু কিছুক্ষণ পাথরের মতো বসে থেকে বলল, একটা মিক্সড ফিলিং, ঠিক বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমার আইডেন্টিটিটাই হারিয়ে যাচ্ছে। না, রাগ নয়, হেল্পলেসনেস। আপনি কি জানেন যে বাসুদেব সেনগুপ্ত আপনার জন্য একটা ফ্ল্যাট এবং 5 লাখ টাকার পলিসি রেখে গেছেন? কাল মায়ের কাছে শুনলাম। শুনে কিরকম রিয়াকশন হলো? অজু একটা করুণ হাসি হেসে বলল, এসব তো কম্পেনসেশন, কিন্তু আমার হেল্পলেসনেসটা তাতে কমছে না। যদিও আপনি তখন ছোট ছিলেন, তবু বলুন, বাসুদেব সেনগুপ্তকে আপনার কেমন লোক বলে মনে হতো? একটু ডিস্টার্বিং লাগতো। উনি প্রায়ই এসে বিকেলের দিকে বসে থাকতেন। বাইরের কোনো লোক রোজ এলে কি ভালো লাগে? ওর সঙ্গে আপনার কি কথাবার্তা হতো? না, উনি মার সঙ্গে কথা বলতেন। আপনার সঙ্গে কখনো বলতেন না? হয়তো কখনো একটা একটা বলেছেন, কিন্তু এটা মনে আছে যে আমি ওদের কাছে বড় একটা যেতাম না। লোকটা সম্পর্কে আপনার কখনো কোনো সন্দেহ হয়নি? সন্দেহ নয়, একটু বিরক্ত বোধ করতাম হয়তো। আপনি যখন কাল শুনলেন যে বাসুদেব সেনগুপ্তই আপনার বাবা, তখন কি মায়ের ওপর আপনার কোনো রিপালশন হলো? কেন হবে?
আজকাল এক্সট্রা ম্যাটেরিয়াল রিলেশন তো কোনো ব্যাপার নয়। নয়? অজু একটু লজ্জা পেয়ে বলল, ব্যাপার ঠিকই, তবে এরকম তো হতেই পারে। হি ওয়াজ এ স্পোর্টসম্যান অ্যান্ড পার্সনেবল অলসো। আপনি আপনার মাকে তাহলে ক্ষমা করেছেন? মাকে আমি খুব ভালোবাসি। আর শঙ্করবাবুকে? উনি একজন চমৎকার ভদ্রলোক। বাবা হিসেবে? বাবা হিসেবেও খারাপ নন। 13 তারিখে সন্ধে 6:30 থেকে 7:30 আপনি কোথায় ছিলেন? প্রশ্নটা ভালো করে শেষ হওয়ার আগেই চটজলদি জবাব দিয়ে ফেলল অজু। আমার এক বন্ধুর বাড়িতে একটা স্পোর্টস প্রোগ্রাম দেখছিলাম ভিডিওতে। এত দ্রুত জবাবে একটু অবাক হলো সফর। বলল, বন্ধুটি কে? মান্ডবী ঘোষ, উডবার্ন পার্কে থাকে। ওই যে মেয়েটির সঙ্গে আমি একটু আগে কথা বলছিলাম। ওদের বাড়িতে আর কে কে থাকে? মা, বাবা। আর কেউ নয়? না। ওই দিন ওর বাবা মা বাড়িতে ছিলেন? না, ওরা বেরিয়েছিলেন। তাহলে বাড়িতে ছিলেন শুধু আপনি আর মান্ডবী? হ্যাঁ, উই আর চামস। বাড়িতে কোথাও কাজের লোক টোক নেই? আছে, তবে তারা সব ঠিকে সন্ধ্যার আগেই চলে যায়। কখন গিয়েছিলেন? 6টা নাগাদ। কটা অবধি ছিলেন? 8টা। আপনাকে কেউ ও বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেছে? তা কি করে বলবো? বাড়ি না ফ্ল্যাট? বাড়ি বলতে পারেন। দোতলা একটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে ওরা থাকে। দোতলায় কারা আছে? সাম সিন্ধি পিপল। বাড়িটি কি মান্ডবীদের? না, ওরা ভাড়া থাকে, অনেক দিনের পুরনো ভাড়াটে। মান্ডবীর ভাই বোন নেই? না, সি ইজ অনলি চাইল্ড। সবর একটু হাসলো, তারপর বলল, আপনি কি জানেন বাসুদেব বাবু কিভাবে মারা গেছেন? শুনেছি। কি শুনেছেন? মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। হ্যাঁ, ওর হার্ট খারাপ ছিল, লিফট খারাপ বলে উনি সিঁড়ি ভেঙে উঠছিলেন। মা সব বলেছে। ইউ আর আফটার দি ম্যান। ম্যান? উইমেন নয়? ছেলেটা কান ছাকিয়ে বলল, মেয়েরা কি ওসব করে? কে জানে, আমার পুলিশি অভিজ্ঞতা অন্য কথা বলে। হতে পারে, মেবি উইমেন। আপনি হোটেল ম্যানেজমেন্ট শিখছেন? হ্যাঁ। প্রসপেক্ট কিরকম? বুঝতে পারছি না, সব লাইনেই তো ভিড়। তাহলে পড়ছেন কেন? কি করব, একটা কিছু করার চেষ্টা তো করতে হবে। আপনার কি অন্য কিছু করার ইচ্ছা আছে? ইচ্ছে থাকলেই বা লাভ কি? কেন? আপনি তো একটা বেশ বড় ফ্ল্যাট আর 5 লাখ টাকার মালিক। সেটা তো আগে জানতাম না। জানতেন না? না, কি করে জানবো? ইটস অ্যান আউটরেজিয়াস কোশ্চেন। ফরগেট ইট। আপনি তো খেলাধুলা করেন বলে শুনেছি। করি। কোন ক্লাব? স্পোর্টিং ইউনাইটেড। অজিত ঘোষ বলে কাউকে চেনেন? না। সে কে? ঢাকুরিয়ার যে বাড়িতে আপনার নামে বাসুদেব সেনগুপ্ত একটা ফ্ল্যাট রেখে গেছেন, সেই বাড়ির প্রমোটার। না, চিনি না। ফ্ল্যাটের কথা তো কালই জানলাম। অজিতবাবু কিন্তু অন্য কথা বলেন। তার মানে? অজিতবাবু বলেছেন আপনি সেই ফ্ল্যাটের কনস্ট্রাকশন দেখতে গত 1 বছরে বেশ কয়েকবার সেখানে গেছেন। ইনফ্যাক্ট আপনার ডিরেকশন অনুযায়ী ফ্ল্যাটের ভিতরকার কিছু অল্টারেশনও হয়েছে। অজু বজ্রাহতের মতো কিছুক্ষণ বসে রইল, জবাব দিতে পারল না। অজিতবাবুর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিলেন আপনার বায়োলজিক্যাল বাবা বাসুদেব সেনগুপ্ত। অজু এবারও চুপ, মুখটা নোয়ানো। সবর একটা শ্বাস ফেলে বলল, এসব লুকিয়ে কোনো লাভ আছে কি অজাতশত্রু? অজু ধীরে মুখটা তুলে সবরের দিকে ফিরে বলল, আমাকে ক্ষমা করবেন, লজ্জা আর সংকোচের বসে আমি এই কথাটা গোপন করেছিলাম। নাও আউট উইথ দি ফ্যাক্টস প্লিজ। আমি যখন স্কুলে 8-9-এ পড়ি, তখনই একদিন উনি আমার সঙ্গে স্কুলের বাইরে দেখা করেন। আমি ওকে চিনতাম, কিন্তু বাবা বলে জানতাম না। উনি সেদিন আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালেন।
তারপর আমাকে একটু রেখে ঢেকে ওর সঙ্গে আমার সম্পর্কে কথা জানালেন। উনি বলেছিলেন আমি ওরই ছেলে, তবে আমাকে উনি অনেকটা দত্তক হিসেবে শঙ্করবাবু ও রীনা বসুর কাছে দিয়েছেন। কথাটা আপনি বিশ্বাস করেছিলেন? না, কারণ ছেলেবেলা থেকেই আমার সন্দেহ ছিল উনি আমার মায়ের সঙ্গে ইনভলভড। আরও আশ্চর্যের কথা, উনি বলার আগে থেকেই কিন্তু আমার প্রায়ই এ সন্দেহ হয়েছে যে আমি ওরই সন্তান। কিভাবে সন্দেহটা হলো? আমার বাবা অর্থাৎ শঙ্কর বসু আমার প্রতি আচরণ থেকে। তাছাড়া আমি ওদের কথাবার্তা কিছু কিছু ওভারহিয়ারও করতাম। সোজা কথা, ব্যাপারটা আমার কাছে গোপন ছিল না। তাই উনি যখন কথাটা বললেন তখন আমি একটুও অবাক হইনি। তারপর কি হলো? উনি মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা করতেন। আমি খেলাধুলোয় ভালো বলে উনি নানাভাবে আমাকে ইন্সপায়ার করেছেন। ক্লাবে ভর্তি হওয়ার ব্যাপারেও সাহায্য করেছেন। যতদূর শুনেছি উনি ঠিক এরকম স্নেহপ্রবণ মানুষ ছিলেন না। নিজের পুত্র কন্যাদের প্রতি ওর আচরণ ছিল জঘন্য। কাজেই আপনার প্রতি উনি এত নরম হলেন কেন? তা ঠিক বলতে পারবো না। উনি যে রাগী আর মেজাজি মানুষ ছিলেন তা আমি খানিকটা জানি। মনে হয় আমার পরিবারে আমি খানিকটা আনওয়ান্টেড বলেই উনি একটু সিম্প্যাথেটিক হয়ে পড়েছিলেন। বিশেষ করে আমার বাবা শঙ্কর বসু আমাকে একদমই পছন্দ করেন না। তাই আমি ছেলেবেলা থেকেই পারতপক্ষে ওর মুখোমুখি হই না, এটা উনি জানতেন। সবর চিন্তিত ভাবে চেয়ে থেকে বলল, হতেও পারে। উনি আমাকে বলেছিলেন ওর একটা 5 লাখ টাকা পলিসি আছে যার নমিনি আমি। কিন্তু উনি পলিসিটা আপনার বা আপনার মার হাতে না দিয়ে সেটা নিজের স্ত্রীর কাছে জমা রাখলেন কেন? মাথা নেড়ে অজু বলল, তা জানি না, তবে আরো 2 বছর পর পলিসিটা ম্যাচিওর করত। উনি এত তাড়াতাড়ি মারা যাবেন বলে হয়তো ভাবেননি। এই পলিসিটা উদ্ধার করার জন্য আপনি কিছু করেননি? না, তবে আমার মা হয়তো শিখা দেবীর কাছে যাবে। আপনার কথা কি শিখা দেবী জানতেন? হ্যাঁ। কি করে বুঝলেন? বাবা অর্থাৎ বাসুদেব সেনগুপ্তই আমাকে সে কথা বলেছিলেন। আপনি কি বাসুদেব বাবুকে বাবা বলেই ডাকতেন? অজু হাসল। ডাকে কি আসে যায়? জাস্ট কৌতূহল। না, উনিও চাননি সেটা। তবে কি বলে ডাকতেন? ডাকার দরকার হতো না, মুখোমুখি কথা হতো আমাদের, তাও মাঝে মাঝে। না না, ওকে বাবা বলে ডাকার কোনো প্রয়োজন হয়নি। বাবা বলে ভাবতেন কি? তা ভাবতাম, যা সত্য তাকে অস্বীকার করে লাভ কি? তাছাড়া উনি তো আমার বেনিফ্যাক্টর ছিলেন। সবর অন্যমনস্ক ভাবে বলল, ওর মৃত্যুতে আপনি প্রচুর লাভবান হয়েছেন। আমি রিনা। শিখা বিহবল চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, বাহ, তুমি দেখতে বেশ সুন্দর তো। এখনো আর একবার বিয়ে দিয়ে আনা যায়। আপনি কি কিছু কম সুন্দর? লক্ষ্মী প্রতিমার মতো মুখ। আমি কি আপনাকে একটা প্রণাম করতে পারি? তুমি কেন এসেছো তা জানি, প্রণাম করতে হবে না, বসো। রিনা বসলো, মাথাটা উদ্ভ্রান্ত, বুকের ভেতরে একটু গুড়গুড়। হয়তো অপমানিত হতে হবে, হয়তো উনি বের করে দেবেন। শিখা প্রায় নিষ্পলক চোখে তাকে দেখলেন কিছুক্ষণ, তারপর মৃদু স্বরে বললেন, লজ্জা পাচ্ছ? রিনা মুখ নত করে বলার মতো কিছু খুঁজে না পেয়ে বলল, উনি আপনার খুব প্রশংসা করতেন। শিখা মৃদু একটু হেসে বললেন, তাই নাকি? আমার আবার কিসের প্রশংসা? লেখাপড়া তেমন শিখিনি, গৌণ বিশেষ কিছু নেই, সেই জন্যই তো। বলে কথাটা আর শেষ করলেন না শিখা। গরিব দুঃখী পঙ্গু আতুরদের ওপর আপনার খুব মায়া শুনেছি। যখন ঢাকুরিয়ার বাড়িতে ছিলাম তখন অনেক গরিব দুঃখী আসতো বটে, তেমন কিছুই করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, কাউকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েও দিতাম না। এলে দুদণ্ড জিরোতে দিতাম, সুখ দুঃখের কথাও বলতাম। জানো তো, অনেক দুঃখী আছে যারা ঠিক টাকা পয়সা বা ভিক্ষের জন্য আসে না, দুটো মনের কথা বলে জুড়োতে আসে। রিনা শিখার দিকে একটু অবাক চোখে চেয়ে থাকে। ইনি কি একজন সত্যিকারের মহিষী মহিলা?
শিখা একটা সুস্পষ্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, 8তলার ফ্ল্যাটে এসে দেখো কেমন বাক্সবন্দি হয়ে গেছি। কোনো দুঃখী আতুর কি এখানে আসতে পারে? আমার একদম ইচ্ছে ছিল না, উনি জোর করে এলেন। সারাদিন আমার যে কি একা একা লাগে তা তোমাকে বোঝাতে পারবো না। সারাদিন লোকজন না দেখে হাঁফিয়ে পড়ি। রিনার বিস্ময় বাড়ছে। সে এরই স্বামীকে একদা কেড়ে নিয়েছিল, প্রায় গর্ভে ধারণ করেছিল তার সন্তান। সে এসেছে 5 লাখ টাকার দাবি নিয়ে, তবু এই মহিলা তার সঙ্গে এমন বন্ধুর মতো কথা বলছেন কি করে? শিখা বললেন, আমি তো নিজের কথাই বলে যাচ্ছি, এবার তোমার কথা বলো। রিনা মাথা নিচু করে বলল, আমার তো বলার কিছু নেই, আমি শুধু আপনাকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছো? আমাকে দেখার কিছু নেই, তোমার কথা বলো। আমার তো আপনার মতো কোনো গুণ নেই, বরং আমার অনেক দোষ, অনেক পাপ। শিখা একটু চুপ করে রইল, তারপর খুব ধীর স্বরে চাপা গলায় বললেন, তুমি আমার সতীন হলে এক কথা ছিল, কিন্তু এ তো তা নয় ভাই। জানি এ যুগে মেয়েরা কিছু মানতে চায় না, কিন্তু সেটা কি ভালো?